আমাদের আজকের বিশ্লেষণ আপনার ভোটের সিদ্ধান্তকে আরো সহজ করে দেবে। আমরা লাগাতার বলছি আমাদের আলোচনাতে, কাকে ভোট দেবেন সেটা তার বায়োডাটা ও পার্টি ম্যানিফেস্টো দেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, নেতা বা মন্ত্রীর মুখ দেখে নয়। তাই আজ আমরা বিশ্লেষণ করব দুটো বিষয়: কি কি বিষয় মাথায় রেখে আমাদের এবারের প্রার্থীকে নির্বাচন করা উচিত, আর দুই, বড় রাজনৈতিক দলগুলো তাদের ম্যানিফেস্টোতে কি বলছে, আমাদের কোন ইস্যুগুলো এখানে অ্যাড্রেস করা হচ্ছে। 2021-এর বাংলার বিধানসভা ভোটের পার্সেন্টেজের নিরিখে চারটে পার্টির ম্যানিফেস্টো আমরা এখানে অ্যানালিসিস করব। এই চার্টটা দেখুন। এই চার্টে এআইটিসি 47.93% ভোট পেয়েছে, তাই রাজ্যের টিএমসি সবচেয়ে বড় পার্টি। বিজেপি ভোট শেয়ার 38.17%, তাই দ্বিতীয় স্থানে। তারপরে 4.72% ভোট পেয়েছে সিপিআইএম আর 2.94% ভোট পেয়েছে কংগ্রেস। তাই বাংলার এই চারটে বড় পার্টির আমরা ম্যানিফেস্টো এখানে অ্যানালিসিস করব। আমি আপনাকে একটা প্রথমে ভিডিও দেখাতে চাই। এই ভিডিওটা কাইন্ডলি একটু দেখুন। এখানে একজন সেলিব্রিটি ও নামী এমপি প্রার্থী তার ভোট প্রচারে বেরিয়েছে, রোড শো করছেন। বাই দ্য ওয়ে, আমরা ওনার ফেসটাকে হাইড করছি কারণ আমরা ব্যক্তি কেন্দ্রিক কোনো আলোচনা করব না। আমাদের উদ্দেশ্য ওনাকে ছোট করা নয়, উদ্দেশ্য হলো এই ধরনের সমস্ত প্রার্থীকে চিহ্নিত করে তাদের ভোট নামক এই চড়ুই ভাতিটাকে বন্ধ করে দেওয়া। তাকে রিপোর্টার জিজ্ঞাসা করছে, আপনি কি ইস্যু নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন? উনি কি বলছেন আগে শুনুন। कैसा लग रहा है आपको? जनता के मुद्दों से आप जान परिचित हो पा रहे हैं? मेरठ के क्या मुद्दे हैं? मुद्दों की बात तो बाद में आएगी। देखो दोस्त, अभी तो मैंने मुद्दों के बारे में सोचना शुरू नहीं किया है। अभी तो बेसिकली पहले चुनाव के ऊपर ध्यान है। चुनाव एक बार हो जाए फिर सबके साथ मिलके बैठेंगे, उनकी प्रॉब्लम सुनेंगे, क्या क्या मुद्दे हैं, क्या है, देन स्ट्रैटेजी बनाएंगे, देन विल डू। উনি জানেনই না সেই কনস্টিটিউয়েন্সিতে কি সমস্যা রয়েছে। এই ধরনের পরিচয়তে ভোট দিয়ে কি হবে বন্ধু? কারণ ফেস থেকে কেন ভোট দেবেন? ভোট তাকে দিতে হবে যিনি আমাদের সমস্যা নিয়ে ওয়াকিবহাল, যে আমাদের সমস্যার নিদান করতে পারবে। এনার মতো বহু প্রার্থী আছে বিভিন্ন পার্টিতে, যারা পার্টির ম্যানিফেস্টোতে কি আছে সেটাই জানে না, লোকাল ইস্যু কি সেটা জানে না। কেন তাদের ভোট দেবেন? জাস্ট উনি একজন সেলিব্রিটি বলে? একদম না বন্ধু। এনারা শুধু পাওয়ার এনজয় করবেন 5 বছর ধরে। প্লিজ বুঝে ভোট দিন। তবে আজকের এই বিশ্লেষণে বড় ইস্যুগুলো আমরা এখানে লিস্ট করব, যেগুলো জাতীয় সমস্যা। তবে এর সাথে সাথে আপনাদের লোকসভা কেন্দ্রে কিছু লোকাল লেভেল সমস্যাও থাকতে পারে, সেগুলোর যথার্থতা বুঝে আপনি এখানে এনলিস্ট করতে পারেন। তবে মাথায় রাখতে হবে এটা জাতীয় নির্বাচন, তাই বড় সমস্যাগুলো প্রাধান্য পাওয়া উচিত। অন্যান্য সমস্যা যেমন পাড়ার ভাঙা রাস্তার সমস্যা বা কাঁচা ড্রেনের সমস্যা বা পুকুর বোঝানোর সমস্যা, এগুলোকে মাথায় রেখে এই ভোট সিদ্ধান্ত না নেওয়াটাই বাঞ্ছনীয়। কারণ এগুলো পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা বিধানসভা ভোটের ইস্যু হয়ে থাকে। আপনি যাকে ভোট দিয়ে এমপি করবেন সে কোনোদিনই আপনার পাড়ার সমস্যা মীমাংসা করতে আসবে না, কিন্তু এমএলএ, পঞ্চায়েত সদস্য বা কাউন্সিলর এনারা এই কাজের জন্য ইলেক্টেড হন এবং ওনারা এই কাজটাকে করার জন্য দায়বদ্ধ। তো দেখা যাক আমাদের কাছে বড় ইস্যুগুলো কি কি রয়েছে। জবসের বিভিন্ন ভাগ রয়েছে, গভর্নমেন্ট জব, টেকনিক্যাল জব, ডিফেন্স জব আদি। তো এই জবসগুলো নিয়ে কি বলছে? শিক্ষা নিয়ে পার্টিগুলো তাদের ম্যানিফেস্টোতে কি বলছে? কোয়ালিটি এডুকেশন এনহান্সমেন্ট নিয়ে একদম প্রাইমারি থেকে গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত শিক্ষার যা হাল আমরা দেখেছি, এগুলো ডেভেলপমেন্ট প্রয়োজন রয়েছে। স্কিল ও টেকনিক্যাল এডুকেশন, প্রফেশনাল এডুকেশন, স্বাস্থ্য সেবার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করার জন্য, হসপিটাল বিল, মেডিসিন বিলটাকে রেগুলেট করার জন্য। করাপশন একটা সব থেকে বড় ইস্যু, তার মধ্যে আরো বড় ইস্যু হচ্ছে ইলেকটোরাল বন্ড। সুপ্রিম কোর্ট নিজে এটাকে আনকনস্টিটিউশনাল বলেছে। এছাড়া বিভিন্ন রকমের প্রজেক্টের স্ক্যাম, মানরেগা স্ক্যাম, হাউজিং প্রকল্পের স্ক্যাম, এমডিএম মানে মিড ডে মিলের যে স্ক্যাম রয়েছে, এইগুলো নিয়েও প্রশ্ন ওঠে। তো এইগুলো নিয়েও কি বলা হচ্ছে ম্যানিফেস্টোতে দেখতে হবে। 4 নম্বর, নারী সুরক্ষা ও সামাজিক সম্প্রীতি নিয়ে, ওমেন সিকিউরিটি, রিজার্ভেশন, এনআরসি, সিএ, ফার্মারদের এমএসপি নিয়ে, পিডিএস সিস্টেম নিয়ে কি বলা হচ্ছে। আর্থিক সমতা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজ টপ 1% ভারতীয়র কাছে দেশের 40% সম্পদ রয়েছে বন্ধু, আর অন্যদিকে দেশের 19 কোটি মানুষ প্রতিদিন অভুক্ত ঘুমোচ্ছে এখন। তাই আর্থিক সমতার উপরে কি বলা হচ্ছে ম্যানিফেস্টোগুলোতে, এগুলো জানতে হবে আমাদের। পরিবেশ,
কার্বন ফুটপ্রিন্ট হ্রাস করাটা খুব গুরুত্বপূর্ণ। ক্লাইমেট কিভাবে চেঞ্জ হচ্ছে বন্ধু আমরা সবাই দেখছি। টেকনোলজি ইউজ আর সিকিউরিটির উপরে কি কথা বলা হচ্ছে, স্পেশালি ফিনটেক, ক্রিপ্টো, ডার্ক ওয়েব, এই বিষয়ে কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কি আলোচনা করা হচ্ছে। নেক্সট পয়েন্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ আর জুডিশিয়ারি স্বচ্ছতা, খুব খুব ইম্পর্টেন্ট বন্ধু। ভোট দেওয়ার সময় এই বিষয়গুলোই মাথায় রাখতে হবে বন্ধু। রিসেন্টলি এক কর্মরত বিচারপতি তিনি চাকরি ছেড়ে সঙ্গে সঙ্গে একটা পার্টিতে জয়েন করেছেন, নিশ্চয়ই মনে আছে আপনাদের। আর তিনি গর্বের সঙ্গে নিউজ মিডিয়াতে বলছিলেন তিনি সেই পার্টির সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছিলেন, মানে পদে থাকাকালীন তার নিজের জন্য সেটিং করছিলেন। মানে যাকে আমরা মাইনাট বলি, সেই মর্তলোকের ভগবানও নিজের জন্য সেটিং করছিলেন। মর্তলোকের ভগবানকে প্রশ্ন করার যদি অধিকার থাকতো সাধারণ মানুষের কাছে, তবে এই গণতান্ত্রিক দেশের হাজার হাজার গণ একটা প্রশ্ন নিশ্চয়ই করত, হে ভগবান, এত বছর ধরে এসএসসি স্ক্যামের একটা সঠিক বিচার করতে পারলে না, তুমি দুষ্টদের ধরতে পারলে না, হাজার হাজার যোগ্যদের পেটে মারলে। যদি এটাই করতে হতো তবে এতগুলো বছর কেন নষ্ট করলে ভগবান? আসলে গণতন্ত্রটা না হাতির দাঁতের মতো। আমরা সাধারণ মানুষ বাইরের দাঁতটা দেখি আর সৌন্দর্য থেকে গর্বিত হই, বিশ্বাস ও আস্থা রাখি আমাদের গর্বের গণতন্ত্রের উপরে। কিন্তু উঁচু পদে বসে থাকা বেশি সংখ্যক মানুষ হাতে লুকিয়ে থাকা সেই ভয়ঙ্কর দাঁতগুলোর মতো, মুখে পড়লে একবারে ছিঁড়ে খেয়ে নেয়। তাই এই ভোটের লড়াই হলো আমাদের বাঁচার লড়াই। আমাদের ওই জঙ্গলি হাতিগুলোকে চিনে নিতে হবে এবার, আর তার মুখ থেকে গণতন্ত্রকে বাঁচাতে হবে, না হলে ছিঁড়ে খেয়ে নেবে। এনাকে নিশ্চয়ই চেনেন, একজন স্পিরিচুয়াল লিডার আচার্য প্রশান্ত। আইআইটি, আইআইএম, তারপরে সিভিল সার্ভিসের চাকরি ছেড়ে দেশ সেবায় ব্রত হয়েছেন। আইআইটি দিল্লিতে তিনি একটি ইলেকশন নিয়ে খুব সুন্দর কথা বলেছেন, একটু শুনুন প্লিজ। लोकसभा चुनाव सर पर है। फिलहाल जो फर्स्ट टाइम वोटर्स हैं उन्हें क्या सोचकर और किसे वोट देना चाहिए, क्या लगता है? एक चुनावी सवाल। जो फर्स्ट टाइम वोटर है वो 18-20 साल का होगा, और जिसको तुम वोट देने जा रहे हो उसके पास 18-20 साल है नहीं। अब बात को समझो, ये सब बूढ़े लोग हैं, ये 5-10 साल में निपट लेंगे, लेकिन ये ऐसे काम करके जा रहे हैं जो आपको अपनी जिंदगी में अगले 50 साल भुगतने पड़ेंगे। तो आपकी दृष्टि थोड़ी लॉन्ग टर्म होनी चाहिए। मैं बार बार बोलता हूँ, कौन सा नेता है, कौन सी पार्टी है जो बायोडाइवर्सिटी की बात कर रही है, जो क्लाइमेट चेंज की बात कर रही है, उनका मैनिफेस्टो पकड़ो। तुम्हारे पास कोई कैंडिडेट आए तुम्हारा वोट मांगने, उससे पूछो कि जो बड़े मुद्दे हैं उन पे आप क्या करने जा रहे हो, क्योंकि हम जवान लोग हैं, हम 18 के हैं, हम 20 के हैं, हम 25 के हैं, हमें अभी 50 साल जीना है। इस पृथ्वी का क्या होने जा रहा है ये बताओ। तुम तो कैंडिडेट हो, तुम तो कोई बहुत ही मायोपिक बात करके बस ये चाहते हो कि तुम ये वाला इलेक्शन जीत जाओ, अगला इलेक्शन तुम्हें लड़ना नहीं है, या अगला लड़ भी लिया तो उसके अगला तुम्हें नहीं लड़ना है, या तो तुम्हारी पार्टी डिस्क्वालीफाई कर देगी, या हार जाओगे या मर जाओगे। हमें जीना है। What kind of earth are you bequeathing to us? तुम्हारे शॉर्ट टर्मिज्म का सारा खामियाजा हमें भुगतना पड़ेगा। जो असली मुद्दे हैं जिंदगी के, पूरी पृथ्वी के, उनकी तुम बात ही नहीं करना चाहते। तुम हमें उलझा के रखना चाहते हो बिल्कुल छोटे छोटे माइक्रो मीनिंगलेस इश्यूज में, गॉसिप लेवल इश्यूज में। तो जो आपसे बड़े मुद्दों की बात करे उसका साथ दीजिए, और कैसे किसी धूर्त को पहचानना है वो आपसे बिल्कुल ही तुच्छे मुद्दों की बात करेगा। ভিডিও লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, চাইলে শুনতে পারেন। তাই বন্ধু, শুধুমাত্র কোনো সেলিব্রিটির ফেস দেখে আর ভোট দেবেন না। রামপন্থী, আল্লাহপন্থী, বামপন্থী বা ডানপন্থী যেই হোক, আর এইভাবে ভোট নয়। স্বাধীনতার উত্তর 75 বছরে এই করে আমাদেরকে রাজনেতারা লুটেছে, এবার ভোট হোক নিজের হকের দাবিতে। এবার আমরা এক এক করে 4টে প্যানেল ম্যানিফেস্টো দেখব, কোন পার্টি কি বলছে বা আদতে কেউ আমাদের ইস্যুগুলো নিয়ে কিছু বলছে কি। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র দুটো বিষয় নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে এমপ্লয়মেন্ট আর একটা হচ্ছে শিক্ষা। এই দুটো বিষয়ে একদম খুঁটিয়ে বিশ্লেষণ করব,
দেখা যাক কোন ম্যানিফেস্টোতে কি বলছে। এমপ্লয়মেন্ট রিলেটেড ইস্যু হচ্ছে ভারতের মোট জনসংখ্যার মাত্র 26% শকার। মোর ইম্পর্টেন্টলি 65% ইন্ডিয়ান আর বিলো 35 ইয়ার্স, মানে ওয়ার্কেবল এজে আছে। তাহলে এদের কাজ চাই, সে ব্যাপারে কি বলা হচ্ছে ম্যানিফেস্টোতে, চলুন তাই খুঁজে দেখি। এর সাথে সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের 9.64 লক্ষ শূন্য পদ রয়েছে। কবে এই খালি পদ ভর্তি হবে সে ব্যাপারে কি বলছে ইস্তাহারগুলোয়, দেখা যাক টিএমসি এই দুটো ইস্যু নিয়ে কি বলছে। এই দেখুন, দিদির শপথে বলা হচ্ছে একদম প্রথমেই বর্ধিত আয় শ্রমিকের সহায়। এতে বলা হচ্ছে 100 দিনের গ্যারেন্টেড কাজ দেওয়া হবে সব জব কার্ড হোল্ডারদের ও ন্যূনতম মজুরি দেওয়া হবে 400 টাকা। এবার অঙ্কের হিসাবটা একটু চেক করে, ভারতে প্রায় 15.63 কোটি জব কার্ড হোল্ডার আছে, আর তারা সবাই যদি 100 দিনের কাজ পায় আর 400 টাকা করে ন্যূনতম মজুরি পায়, তাহলে ভারতীয় মুদ্রায় 6.25 লক্ষ কোটি টাকা বছরে খরচ করতে হবে এই মানরেগা প্রজেক্টে। কিন্তু গত 10 বছরের মধ্যে, মানে 2014 থেকে 2023-এর মধ্যে ভারত সরকারের মানরেগাতে ম্যাক্সিমাম বাজেট 2021-22-এ ছিল, আর সেটা হচ্ছে 73,000 কোটি টাকা। এখন সেখান থেকে এক ধাক্কায় 6.25 লক্ষ কোটি টাকা মানরেগার বাজেট করতে অনেক বেগ পেতে হবে নতুন সরকার। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলা হচ্ছে, এমপ্লয়মেন্ট রেটটা কিন্তু দারুণভাবে বাড়বে, ফাইন্যান্সিয়াল ইনইকুয়ালিটি অনেকটা কমবে। বর্তমানে দেশে মোটামুটি ভাবে 37 কোটি লোক এমপ্লয়েড, আর 15 কোটি লোক আবার যদি নতুন করে কাজ পায় তাহলে টোটাল 52 কোটি এমপ্লয়মেন্ট হয়ে যাবে, যা ভারতের মোট জনসংখ্যার প্রায় 37%। এটা একটা বড় কাজ হবে। এর মানে এমপ্লয়মেন্ট ইস্যুকে টিএমসি প্রাধান্য দিচ্ছে। এমপ্লয়মেন্টের ব্যাপারে আরো বলা হচ্ছে যে বাংলায় বছরে 10 লক্ষ করে মাঝারি শিল্প উদ্যোগ বৃদ্ধি করা হবে, তাদের বর্তমানে যে হিউজ এমপ্লয়মেন্ট গ্যাপ রয়েছে সেটা মিনিমাইজ হবে। 2 লক্ষ আর্টিফিশিয়াল ওয়ার্কারকে 15,000 টাকা করে সরকার দেবে তাদের কাজের সরঞ্জাম কেনার জন্য। কর্পোরেটকে ইনসেন্টিভ দেওয়ার কথাও বলা হচ্ছে যদি তারা অতিরিক্ত জব ক্রিয়েট করতে পারে। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের 9.64 লক্ষ শূন্য পদের রিক্রুটমেন্টের ব্যাপারে এই টিএমসির ম্যানিফেস্টোতে বিশেষ কিছু পেলাম না। নাও বিজেপির ম্যানিফেস্টোতে কি আছে জব নিয়ে সেটা দেখা যাবে। এই দেখুন, মোদি কি গ্যারেন্টি ফর ইয়াং সিটিজেন, এখানে স্টার্ট আপস বাড়ানোর কথা বলা হয়েছে। এই দেখুন, এখানে লেখা রয়েছে এক্সপ্যান্ডিং স্টার্ট আপ ইকোসিস্টেমস বাই সিডিং ফান্ডিং, কিন্তু কোনো এক্সাক্ট ডেটা এখানে মেনশন নেই যে কত টাকা অ্যালট করা হবে বা কত জনকে দেওয়া হবে বা কতগুলো স্টার্ট আপ সাপোর্ট করা হবে। ক্ল্যারিটি বিশেষ কিছু পেলাম না। এমপ্লয়মেন্ট নিয়ে এবার এখানে দেখুন কি বলছে, ইনক্রিজিং এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ইন ম্যানুফ্যাকচারিং, কিন্তু কোনো ডেটা কিছু নেই কত এমপ্লয়মেন্ট বাড়ানো হবে। আমার এখানে মনে হচ্ছে টু মাচ ওয়ার্ডিং, নট এনাফ ডেটা। সেকেন্ডলি, ডাইরেক্ট এমপ্লয়মেন্ট নিয়ে কোনো স্বচ্ছতা এই ম্যানিফেস্টোতে দেখা গেল না, আর না সেন্ট্রাল গভর্নমেন্টের 9.64 লক্ষ শূন্য পদের রিক্রুটমেন্ট নিয়ে কিছু বলা হলো। বন্ধু, আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে 4টে ব্যানারি ম্যানিফেস্টো দিয়ে দেবো, আপনারা নিজেরাও খুব সহজে এটা স্টাডি করতে পারবেন। কাকে ভোট দেবেন সেটা আপনার সিদ্ধান্ত। এই বিশ্লেষণের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র সঠিক তথ্যটা আপনার সামনে পরিবেশন করা। তবে এখন অব্দি দুটো ম্যানিফেস্টো দেখে আমার মনে হচ্ছে বিজেপির ম্যানিফেস্টোতে এমপ্লয়মেন্ট নিয়ে ক্ল্যারিটি অনেক কম আছে। আপনারা নিজেরাও চেক করতে পারেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন। টিএমসি এবং বিজেপির ম্যানিফেস্টোর মধ্যে এখন অবধি আপনার কোন ইস্তাহারটা বেশি প্রমিসিং লাগলো এবং কেন। চলুন এবার দেখি সিপিএম এর ম্যানিফেস্টোতে কি বলছে এমপ্লয়মেন্টের বিষয়ে। এদের ইস্তাহারে দেখুন, এরা বলছে মানরেগা অ্যাক্টের পরিবর্তন এনে 100 দিনের কাজের গ্যারেন্টিকে ওরা 200 দিনের গ্যারেন্টি করবে, আর ন্যূনতম মজুরি 700 টাকা করবে। কিন্তু কতজনকে এই কাজ দেওয়া হবে সেটা ইস্তাহারে বলেনি, যেটা টিএমসির ম্যানিফেস্টোতে খুব ক্লিয়ারলি ছিল যে সব জব কার্ড হোল্ডারদের দেওয়া হবে। সেক্ষেত্রে আমরা একটা কমপ্লিট বাজেট ক্যালকুলেট করতে পেরেছিলাম, তার ফিজিবিলিটি চেক করতে পেরেছিলাম। যাই হোক, যদি ধরে নিই টিএমসির মতো ওরাও সব জব কার্ড হোল্ডারদের 200 দিনের কাজ দেবে এবং 700 টাকা মজুরি দেবে, সেক্ষেত্রে প্রায় 22 লক্ষ কোটি টাকা খরচ হবে। 2023-24 অর্থবর্ষে মানরেগার বাজেট ছিল 60,000 কোটি টাকা,
আর সেখান থেকে 22 লক্ষ কোটি টাকা মানরেগার বাজেট, যা ভারতের টোটাল জিডিপির অলমোস্ট 7.5%, এটা ওভার এক্সপেকটেশন হচ্ছে বলে আমার মনে হচ্ছে। যাই হোক, আপনি কি মনে করছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। ওরা আরো বলছে যারা কাজ পাবে না তাদের বেকার ভাতা দেওয়া হবে। এটা বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট ও স্টেট গভর্নমেন্টের সব শূন্য পদ নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি সম্পূর্ণ করা হবে। ওরা বলছে শহর এলাকায় কাজের সুযোগ নিশ্চিত করতে আইন আনা হবে। তো কাজ নিয়ে সিপিএম এর ইস্তাহারও বেশ প্রমিসিং লাগছে। চলুন এবার কংগ্রেস কি বলছে দেখা যাক এমপ্লয়মেন্ট নিয়ে। এখানেও খুব ফোকাসড অ্যাপ্রোচ রয়েছে। ম্যানিফেস্টোতে বলা হচ্ছে সব ভ্যাকেন্সি ফিল করা হবে সেন্ট্রাল গভর্নমেন্টের সব ডিপার্টমেন্টে, জব ক্যালেন্ডার পাবলিশ করা হবে এবং তাতে পরিষ্কার করে মেনশন থাকবে কবে রিক্রুটমেন্ট কমপ্লিট করা হবে। ডিপ্লোমা হোল্ডার্স ও গ্র্যাজুয়েটদের জন্য যাদের বয়স 25 বছরের নিচে তাদেরকে 1 বছরের স্কিল ট্রেনিং করানো হবে এবং 1 লক্ষ টাকার সাথে দেওয়া হবে। সরকারি ভর্তি পরীক্ষার ফিজ ওয়েভ করা হবে। 10,000 টাকা মাসে স্পোর্টস স্কলারশিপ দেওয়া হবে ট্যালেন্টেড ও বার্ডিং প্লেয়ার্সদের। এছাড়া আনপেড এডুকেশনের লোনগুলোকে সব রাইট অফ করে দেওয়া হবে। বিজেপি গভর্নমেন্টের ডিফেন্স রিক্রুটমেন্টের বিতর্কিত অগ্নিপথ রিক্রুটমেন্ট বন্ধ করে নর্মাল রিক্রুটমেন্ট পদ্ধতিতে রিক্রুটমেন্ট করা হবে। বলা হচ্ছে যে গ্রামের জনসংখ্যা 2,500-এর বেশি সেই গ্রামগুলোতে একজন করে অ্যাডিশনাল আশাকর্মী নিয়োগ করা হবে। 14 লক্ষ আরও অঙ্গনবাড়ি ওয়ার্কার নিয়োগ করা হবে। কংগ্রেসও টিএমসির মতো কর্পোরেটদের নতুন রিক্রুটমেন্টে উৎসাহিত করবার জন্য তাদেরকে ট্যাক্সে ছাড় দেবে বলে ঘোষণা করেছে ইস্তাহারে। বলা হচ্ছে খনি এলাকাগুলোতে 1.5 কোটি স্কিল্ড ও নন স্কিল্ড ওয়ার্কার্স রিক্রুটমেন্ট করা হবে। শহরে গরিবদের জন্য বিশেষ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম আনা হবে। এনজিওদের মাধ্যমে জেলাভিত্তিক বিভিন্ন কোর্স লঞ্চ করা হবে। সোলার পাওয়ার ইনিশিয়েটিভসের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতগুলোতে অনেক জব ক্রিয়েট করা হবে। সো কংগ্রেসের এমপ্লয়মেন্ট রিলেটেড ম্যানিফেস্টো অনেক ফোকাসড লাগছে কম্পেয়ার টু আদার্স। এমপ্লয়মেন্ট রিলেটেড ইস্যুর 4টে ইস্তেহারের র্যাঙ্কিং করলে কংগ্রেসের ম্যানিফেস্টো আমার কাছে নাম্বার 1, টিএমসি 2, সিপিআইএম 3 এবং তারপরে বিজেপির ম্যানিফেস্টো। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে বিজেপির ম্যানিফেস্টোতে ইমপ্রুভমেন্টের অনেক জায়গা রয়েছে। বন্ধু, আপনারা কি আমার সঙ্গে সহমত? জানাবেন আপনি কি ভাবছেন এই র্যাঙ্কিংগুলো নিয়ে। এবার আমরা এই 4টে ইস্তেহারে দেখব শিক্ষা নিয়ে কি বলা হচ্ছে। ভারতের 1,20,000 স্কুলে মাত্র একজন টিচার আছে। অ্যাজ পার ASER রিপোর্ট 25% 14 থেকে 18 বছরের ছাত্রছাত্রীরা ক্লাস 2 এর বই ঠিকভাবে পড়তে পারে না। স্নাতক স্তরে 50% স্টুডেন্ট সিম্পল ভাগ করতে পারে না। তাই শিক্ষা নিয়ে কোন পার্টির ম্যানিফেস্টোতে কি বলা হচ্ছে চলুন এটা খুব পরিষ্কারভাবে একবার বুঝে নেই। টিএমসির ইস্তেহারে কি বলছে দেখো, শিক্ষার অগ্রগতি সমাজের প্রগতিতে বলছে বাংলার সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয় স্বীকৃতি দেওয়া হবে। খুব ভালো কথা। শিক্ষাক্ষেত্রে বাজেট 2.5% থেকে বাড়িয়ে 5% করা হবে। এসসি, এসটি ও ওবিসিদের দেশ জুড়ে হায়ার এডুকেশনের জন্য স্কলারশিপ দেওয়া হবে। ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলরের অ্যাপয়েন্টমেন্ট রাজনৈতিক পক্ষপাতিত্ব মুক্ত করা হবে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাংলার 341 ব্লকের প্রতিটাতে উন্নত মানের রেসিডেন্সিয়াল স্কুল চালু করা হবে শিক্ষার গুণমান বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে। ক্লাস 11-এর প্রতিটা স্টুডেন্টসকে 10,000 টাকা মূল্যের স্মার্টফোন দেওয়া হবে। উদ্দেশ্য ডিজিটাল লিটারেসি ইমপ্রুভমেন্ট করার জন্য। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে যে 5+3+3+2 যে মডেল রয়েছে তা বন্ধ করে স্টেটসগুলোকে অথরিটি দেওয়া হবে এবং স্টেটসগুলো নিজেদের মতো করে শিক্ষা মডেল তাদের রাজ্যে চালু করতে পারবে। ইউনিভার্সিটিজে টিচার ভ্যাকেন্সি দ্রুততার সঙ্গে ফিল করা হবে। এক্সাম পেপারস লিক আটকাতে বিশেষ পলিসি আনা হবে। কারিকুলাম ফ্রেমওয়ার্ক আনব্যাস্ট করা হবে যাতে কোনো বিশেষ রাজনৈতিক পার্টির এজেন্ডা এডুকেশনের চ্যাপ্টার না হয়। সো টিএমসির এডুকেশনের উপরে অনেক ফোকাসড অ্যাপ্রোচ ম্যানিফেস্টোতে দেখা যাচ্ছে। স্পেশালি ব্লক ওয়াইজ রেসিডেন্সিয়াল স্কুল কনসেপ্টটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে, কারণ ASER রিপোর্টে আমরা দেখেছি যে শিক্ষার হাল কিভাবে ভঙ্গুর হয়ে গেছে। তার আমূল পরিবর্তন দরকার। তার জন্য আমার মনে হয় আবাসিক বিদ্যালয় একটা কি রোল প্লে করবে।
চলুন এবার বিজেপির ম্যানিফেস্টোতে এডুকেশনের উপরে কি বলা আছে সেটা একটু দেখি। এখানে বলা হচ্ছে স্বয়ং ও স্বয়ং প্রভার মতো যত অনলাইন সেলফ লার্নিং প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোকে প্রমোট করা হবে। ওয়ান স্টুডেন্ট ওয়ান আইডি রেজিস্ট্রেশন প্রসেস চালু করা হবে, যাতে স্টুডেন্টদের প্রি প্রাইমারি থেকে হায়ার এডুকেশন পর্যন্ত একটা আইডির আন্ডারে রেজিস্টার্ড হয়ে যায়। মার্কেট ডিমান্ড অনুযায়ী টেকনোলজি বেসড ইন্ডাস্ট্রি রেডি করে তার কারিকুলাম শুরু করা হবে। স্কিল বেসড ট্রেনিং এর উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আদিবাসী শিক্ষাকে প্রাধান্য দেওয়ার জন্য একলব্য স্কুল ফোকাস করা হবে। বন্ধু, টিএমসি আর বিজেপির ইস্তাহারের মধ্যে কোনটা বেশি ভালো লাগলো আপনার এবং কেন, কমেন্ট করে জানাবেন আমাদের প্লিজ। এবার থেকে সিপিএম ওদের ম্যানিফেস্টোতে কি বলছে শিক্ষা নিয়ে। এরা বলছে জিডিপির 6% শিক্ষা খাতে বরাদ্দ করা হবে। ওরাও টিএমসির মতো বিজেপির ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-কে স্ক্র্যাপ করতে চায়। ওর এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করতে ওরাও আগ্রহী। প্রাইভেট ইনস্টিটিউশনেও এসসি, এসটি, ওবিসি ও ডিসেবলদের জন্য বিশেষ রিজার্ভেশন রাখতে চায় ওরা। ম্যানিফেস্টোতে বলা হচ্ছে আনবায়াসড সিলেবাস ডিজাইন করা হবে। শিক্ষাক্ষেত্রে জাতিগত ও লিঙ্গগত বৈষম্য যাতে না থাকে তার জন্য বিশেষ আইন আনা হবে। মুসলিম মেয়েদের শিক্ষাক্ষেত্রে বিশেষ উৎসাহ দেওয়া হবে। LGBTQ+দের জন্য শিক্ষা খাতে বিশেষ সংরক্ষণ দেওয়া হবে। কোনো গভর্নমেন্ট স্কুল যাতে বন্ধ না হয় এবং সব স্কুলকে আপগ্রেড করা হয় সে বিষয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। কিরালা মডেলের স্কুল ইন্ট্রোডিউস করা হবে। সাথে টিচার এবং ছাত্রের অনুপাত 1:20 করা হবে এবং কলেজ ও ইউনিভার্সিটিগুলোতে জেন্ডার সেন্সিটাইজেশন কমিটি নিযুক্ত করা হবে, যাতে কোনো রকমের নারী নিগ্রহ বা যৌন পীড়নের ঘটনা না ঘটে। শিক্ষাক্ষেত্রে কোনো রকমের বিদেশি বিনিয়োগ নেওয়া হবে না বলে তাদের ম্যানিফেস্টোতে দাবি করা হচ্ছে। এবার আসে যাক কংগ্রেস তার ম্যানিফেস্টোতে কি বলছে শিক্ষা নিয়ে। কংগ্রেস বলছে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত শিক্ষা ফ্রি ও বাধ্যতামূলক করা হবে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 নিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে অপোজ করা হচ্ছে, তাই বিভিন্ন স্টেট গভর্নমেন্টের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাবলিক স্কুলগুলো যে স্পেশাল ফিস চার্জ করে সেগুলো বন্ধ করবে। আপনারা জানেন RTI অ্যাক্ট 2009 বলা হয়েছে সরকারি স্কুলে ফ্রি এডুকেশন দেওয়া হবে, কিন্তু তার ছোট বড় বিভিন্ন স্কুল বছরের শুরুতেই ছাত্রছাত্রীদের থেকে একটা স্কুল ফিস নিচ্ছে বিভিন্ন কারণ দেখিয়ে। বলা হচ্ছে টিচার্স কম থাকায় স্কুলে পার্ট টাইম টিচার নিয়োগ করতে হচ্ছে আর তাদের বেতন স্কুলকে দিতে হচ্ছে, তাই ফিস না দিলে স্কুলে অ্যাডমিশন হবে না। এইরকম বিভিন্ন কারণ দেখিয়ে ফিস নেওয়া হচ্ছে। এই ধরনের ফিস একদমই বেআইনি, এটা নেওয়া বন্ধ হওয়া উচিত এবং কংগ্রেস তার ম্যানিফেস্টোতে এটা বন্ধ করার প্রতিশ্রুতি দিচ্ছে। আমি ব্যক্তিগতভাবে এই প্রস্তাবের ভীষণ পক্ষে, কারণ বহু দুস্থ ছেলে মেয়ে এই টাকা না দিতে পারার জন্য স্কুল থেকে ড্রপ হয়ে যায়। সেকেন্ডারি স্কুলগুলোতে 800 থেকে 1000 টাকা অবধি নতুন ক্লাসে ভর্তির জন্য ফিস চার্জ করে, এটা একদমই সমর্থনযোগ্য নয়। প্রাইভেট স্কুলগুলোতে যাতে ইচ্ছা মতো ফিস চার্জ না করতে পারে তার জন্য স্টেট ওয়াইজ ফিস রেগুলেটরি কমিটি নিযুক্ত করা হবে। স্টেম অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথামেটিক্সের উপরে বিশেষ ফোকাস দেওয়া হবে। এসসি, এসটি, ওবিসিদের পড়াশোনার জন্য বিশেষ স্কলারশিপ প্রোগ্রাম থাকবে ইস্তাহারে, এই দাবি করছে কংগ্রেস। ভারতের কনস্টিটিউশনকে প্রাধান্য দিয়ে নন রিলিজিয়াস এফেক্টিভ কারিকুলাম ইন্ট্রোডিউস করা হবে। NEET, CUET আদি কোয়ালিফাইং পরীক্ষাগুলোর পলিসি ও গাইডলাইন রিচেক করা হবে। এই হচ্ছে কংগ্রেসের ইস্তাহার। সো এই হলো 4টে পার্টির এডুকেশন ওয়াইজ ম্যানিফেস্টো। এখন র্যাঙ্কিং দিলে আমি প্রথমে টিএমসির 1, কংগ্রেস 2, CPIM 3 এবং তারপরে বিজেপি, কারণ বিজেপির ম্যানিফেস্টোতে ডিজিটাল এডুকেশন ছাড়া আর অন্য কোনো বিষয় প্রাধান্য দেওয়া হয়নি। বলবো ডিজিটাল এডুকেশন ইজ এ চেরি অন কেক। প্রথমে তো বেসিক এডুকেশনকে শোধরাতে হবে, আর বেসিক এডুকেশনের হাল একদম খাস্তা হয়ে আছে। AACR রিপোর্ট থেকেই তা পরিষ্কার হয়ে যাচ্ছে। তার জন্য স্কুলের এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করতে হবে। বিজেপির ম্যানিফেস্টোতে এ ব্যাপারে বিশেষ কিছু বলার নেই, তাই বিজেপির ইস্তাহারে অনেক এরিয়া অফ ইমপ্রুভমেন্ট আছে বলে আমার মনে হয়। আপনার কি মনে হয়? আপনি কি র্যাঙ্কিং দেবেন বন্ধু, সেটাও কমেন্ট করে জানাবেন। আমরা কমপ্লিট বিশ্লেষণ করলাম এই 4টে ইস্তাহারে শিক্ষা এবং চাকরি ক্ষেত্রে কি বলা হচ্ছে। তো আপনারা নিজেরা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেই ইস্তাহারগুলো দেখুন, নিজেরা বিবেচনা করুন আর কমেন্ট করে জানাবেন আপনারা কি ভাবছেন এই বিষয়ে। আগামী দিন আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকুন আর
ভালোভাবে ভোট দিন। নমস্কার।